অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি 17 নম্বর রিভিশন লাইভ ক্লাসে। আমরা একে একে 16টি রিভিশন ক্লাস দিয়েছি, মডেল টেস্ট দিয়েছি। আজকে 17 নম্বর মডেল ক্লাসে আমরা আসতে পেরেছি, এর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসটিতে তোমরা সবাই একে একে কানেক্টেড হয়ে যাও এবং কানেক্টেড হয়ে যাওয়ার পরেই আমরা আমাদের টেস্টটা মূলত শুরু করে দিব। আমরা দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি কানেক্টেড হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কানেক্টেড হয়েছে তোমরা অনেকেই আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তোমাদেরকে কোর্সটিকে সাজিয়ে দেওয়ার জন্য বা এলোমেলো কোর্সটাকে যাতে তোমরা সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারো, তার জন্যই মূলত তোমাদের এই মডেল টেস্টের আয়োজন আমি করেছি। তো আজকে হচ্ছে তোমাদের 17 নম্বর মডেল টেস্ট, যে মডেল টেস্টের মাধ্যমে তোমার যতটুকু পড়া দেওয়া ছিল সেই পড়া তোমার রিভিশন কমপ্লিট হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যে আমরা আজকে যে পড়া দেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের বুস্টার সাজেশনের তৃতীয় অংশ। বুস্টার সাজেশনের তৃতীয় অংশ বলতে আমরা আমরা যে বুস্টার সাজেশনস পড়ি, সেই বুস্টার সাজেশনস এর তৃতীয় অংশ থেকে তোমাদেরকে আমি পড়া দিয়েছিলাম। তো আজকে আমাদের তৃতীয় অংশের যে পড়া দেওয়া ছিল সেখান থেকেই মূলত আমরা প্রশ্নগুলো করব এবং আমরা রিভিশন দেব। তোমরা অনেকেই কানেক্টেড হয়েছে এবং তোমরা আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সবাইকে বলবো, যেমনটি সবসময় বলে থাকি, তোমরা একটু লাইভটাকে শেয়ার করে দিও। তোমাদের একটি শেয়ারের মাধ্যমে অনেকেই লাইভটি পেয়ে যাবে এবং অনেকেই এই লাইভে কানেক্টেড হতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এরপরে আমার 8টার ব্যাচ আছে বা আমার একটা অনলাইন ব্যাচ রয়েছে এই ক্লাসের পর, মূলত এটাও অনলাইন ক্লাসেরই ব্যাচ। তো ওদের সাথে সকলকে সম্পৃক্ত করেই মূলত ক্লাসগুলো নেওয়া। তো আমরা একটু দ্রুত বা একটু অপেক্ষাকৃত গতকালের থেকে আমরা একটু আচ্ছা, তো দেখো শুরু করছি, আসো। তো এখানে প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ সেন্টেন্স কারেকশন। তোমরা সবাই সেন্টেন্স কারেকশন করে ফেলো। তোমাদেরকে 5 মিনিট সময় আমি দিচ্ছি। 5 মিনিট সময়ের ভিতর সেন্টেন্স কারেকশনটা করে ফেলো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। 5 মিনিট সময়ের ভিতর তোমরা সবাই করে ফেলো। প্রথম যে প্রশ্নটি রয়েছে, দেখো সবাই, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শেষ মুহূর্তে কোর্স তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কোর্সটাকে খুব সুন্দরভাবে যাতে সাজিয়ে দেওয়া যায় তার জন্যই মূলত আমাদের এই আয়োজন। তো আজকে আমাদের যে আয়োজন রয়েছে, তো সেই আয়োজনে আজকে আমরা করছি হচ্ছে তোমার 17 নম্বর লাইভ ক্লাস, 17 নম্বর মডেল টেস্ট আর কি, এই আর কি। তো সবাই করে ফেলো। প্রথমে সেন্টেন্স কারেকশন দেখতে পাচ্ছ তোমরা, হচ্ছে 5টা সেন্টেন্স কারেকশন এখান থেকে করে ফেলো। 5 মিনিট সময় দিয়েছে, আর 2 মিনিট আছে, 3 মিনিট অলরেডি হয়ে গেছে। তো সবাই চেষ্টা করো। প্রথম প্রশ্ন যেগুলো দেওয়া আছে, দেখো তোমাদের সবই মোটামুটি কম বেশি পড়া আছে এবং তোমাদের পড়ার থেকেই দেওয়া হয়েছে, আনকমন কোশ্চেন এখানে সেট করিনি। সো সবাই করে ফেলো। দেখো বাসায় তোমরা পড়ে রেখেছিলে কিনা এবং সেটা থেকেই মূলত রিভাইজটা করে ফেলো। আচ্ছা, ঠিক আছে। দেখো সবাই, তো এখানে 7টি সেন্টেন্স কারেকশন দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ,
তোমাদের যাদের প্রস্তুতিতে অনেকটা ঘাটতি আছে তারা শেষ মুহূর্তে আমার যে সাজেশন সেটা পিডিএফ আকারে তোমাদেরকে দিচ্ছি। তো পিডিএফটা নেওয়ার জন্য 100 টাকা মূল্য, স্বল্প মূল্য, কিছু শর্ত সাপেক্ষে তুমি পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। তো সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেখানো যে নম্বরটা রয়েছে 01843852361 এই নম্বর হোয়াটসঅ্যাপ এসএমএস করে তুমি পিডিএফটা সংগ্রহ করতে পারবে। এই আমাদের শেষ মুহূর্তে যে প্রস্তুতি, আমাদের পরীক্ষা 2 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার পরীক্ষা। এর মধ্যে তোমাদের কোর্সটিকে তো কমপ্লিট প্রায় করে ফেলেছি আলহামদুলিল্লাহ, বেশ ভালোভাবেই কমপ্লিট হয়েছে। তোমরা আরিফস ইংলিশ কেয়ারের সাথে যারা শুরু থেকে ছিলে তোমরা অনেক সুন্দর একটি প্রস্তুতি নিয়েছো প্রত্যাশা করি। যারা শুরু থেকে থাকতে পারোনি, বিভিন্ন সময়ে কানেক্টেড হয়েছে, তারাও একটি ভালো প্রস্তুতি নিয়েছো বলে মনে করি। আমাদের 1 মিনিট সময় আছে, 1 মিনিট সময়ের ভিতর সবাই করে ফেলো। এখান থেকে 5টি তোমাদের পরীক্ষা করতে হয়, যে কোনো 5টি। আমি দিয়েছি 7টি, পরীক্ষাও 7টি থাকে, তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হয়। তো দেখো সবাই করে ফেলো। আর টাইম ইজ আপ, আমাদের সময় শেষ। সো আমরা এখন চেষ্টা করি সবাই মিলিয়ে নাও প্রশ্নগুলো কেমন ছিল। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, দেখো, আই স এ ডেড কাউ। আমি একটি মরা গরু দেখেছিলাম অন দা স্ট্রিট, রাস্তায়। তো আমি রাস্তায় একটা মরা গরু দেখেছিলাম, মানে আমি রাস্তায় মরা গরু দেখেছিলাম, ভালো কথা, কিন্তু এখানে বলা হয়েছে যে ওয়াকিং অন দা, সরি মরা গরু না, মরা মানুষ। তো দেখো, আই স এ ডেড ম্যান, আমি একটা মরা মানুষ দেখেছিলাম, হোয়াইল ওয়াকিং অন দ্য স্ট্রিট, মানে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, কারণ হচ্ছে মরা মানুষ হাঁটে না, আমি হাঁটিতেছিলাম যখন। তো এখানে যখন আমি হাঁটিতেছিলাম বুঝালে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং হয়েছে। আচ্ছা, ফিজিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট। তোমরা জানো যে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যাদের পর এস বা ইএস থাকলেও সেটা প্লুরাল হয় না, সেটা সিঙ্গুলার হয়। যেমন ফিজিক্স, ইথিক্স, ইকোনমিক্স, সিভিক্স এটসেট্রা, এগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার নাউন। কাজেই কারেকশন করার জন্য এখানে ফিজিক্সের আর থেকে ইজ ব্যবহৃত হবে। সি নম্বর, হি শুক মাই হ্যান্ডস, সে আমার সাথে করমর্দন করেছিল। কারোর সাথে করমর্দন করলে উইথ ওই ব্যক্তিটা বসে আর কি, উইথ ব্যক্তি বসে, তো উইথ সামওয়ান মানে উইথ ব্যক্তি আর কি। তো সেক্ষেত্রে হি শুক মাই হ্যান্ড, সে আমার সাথে করমর্দন করেছিল বা আমার সাথে হ্যান্ডশেক করেছিল, এটার ইংরেজি হবে হি শুক, এটার ইংরেজি হবে হচ্ছে হি শুক হ্যান্ডস, সে হাত করমর্দন করেছিল আমার সাথে, তাহলে উইথ মি। শুক মাই হ্যান্ডস এর পরিবর্তে হবে শুক হ্যান্ডস উইথ মি, শুক মাই হ্যান্ডস এর পরিবর্তে শুক হ্যান্ডস উইথ মি। ডি নম্বর, আই কুড নট বাট শেডিং টিয়ার্স, আমি অশ্রুপাত না করে পারলাম না। এই বাক্যটিকে কারেক্ট আমরা দুভাবে করতে পারি, কারণ আমরা জানি সবাই যে ক্যান নট বাট অথবা কুড নট বাটের জন্য বেস ভার্ব বসে, মানে ভি ওয়ান বসে। বেস ভার্ব বা ভি ওয়ান, বেস ভার্ব ভি ওয়ান কি বোঝায়, তো ক্যান নট বাট বা কুড নট বাট অর্থে ভি ওয়ান বসে, কিন্তু ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে মূল ভার্বের সাথে আইএনজি বসে। তো তুমি দুভাবেই কারেক্ট করতে পারো। তুমি যদি মনে করো যে আমি কুড নট বাট ঠিক রেখে ঠিক রাখবো, তাহলে কুড নট বাটের পর বসে ভি ওয়ান, সেক্ষেত্রে শেডিং না বলে তুমি শেড বলতে পারো। আবার যদি বলো যে না আমি আইএনজিটা ঠিক রাখতে চাই, ফাইন, রাখো। তো আমরা জানি যে কুড নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি বসে, সেক্ষেত্রে কুড নট বাট না বলে কুড নট হেল্প বলে তুমি আইএনজিটাকে ঠিক রাখতে পারো। সো দুইভাবে কারেক্ট করতে পারি, আই কুড নট বাট শেড টিয়ার্স অথবা আই কুড নট হেল্প শেডিং টিয়ার্স। ই নম্বর, আই উইশ হি ওয়াজ অ্যালাইভ, সে যদি জীবিত থাকতো রে। কোনো আক্ষেপ কল্পনা প্রকাশ করলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে তোমার কোনো আক্ষেপ প্রকাশ করার জন্য তোমাদেরকে ওয়ার বসাতে হয়, সাবজেক্ট নির্বিশেষে। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই তোমার পার্সন নির্বিশেষে, মানে নাম্বার পার্সন টেন্স, মানে নাম্বার পার্সন অনুসারে সবার জন্য ওয়ার বসাতে হয় আক্ষেপ প্রকাশে। আক্ষেপটা কখন প্রকাশ করে? সাধারণত উইশ, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, এটাকে ইংরেজিতে সাবজাংটিভ বলা হয়। তো কল্পনা প্রকাশ বা আক্ষেপ প্রকাশের ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করি, যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, if I were a king, as if he talks as if he were mad, he talks as if he as though he were mad, এরকম করে কল্পনা প্রকাশ করার জন্য ওয়ার ব্যবহৃত হয়, এটা আমরা আগেও পড়েছি। তাহলে I wish he was alive, এখানে বলতে হবে I wish he were alive। এফ নম্বর, রিডান্ডেন্সি বা বাহুল্য দোষ।
উই আর ইউনাইটেড টুগেদার, আমরা একসাথে একতাবদ্ধ। এখানে ইউনাইটেড কথার পরে টুগেদার কথাটা বলা লাগে না, কারণ ইউনাইটেড মানেই হচ্ছে একত্রিত। তারপর আবার একসাথে একত্রিত এই কথাটা বলার দরকার নেই। ইউনাইটেড মানেই একসাথে একত্রিত, তাহলে তাই টুগেদার অত্যুক্তি হয়ে যায়, মানে টুগেদার কথাটা লাগে না, তো টুগেদার কথাটা বাদ দিতে হবে। এই একই কাজ আমরা অন্যান্য ক্ষেত্রেও করি, যেমন ধরো ব্যাগ অ্যান্ড ব্যাগেজের আগে যদি উইথ থাকে, তাহলে ব্যাগ অ্যান্ড ব্যাগেজের আগে উইথটা আমরা বাদ দিই, কারণ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানেই হচ্ছে তল্পি তল্পা সহ। তো ওই ব্যাগ অ্যান্ড ব্যাগেজের ভিতরেই অর্থ অনুসারে একটা উইথ রয়েছে, সো ব্যাগ অ্যান্ড ব্যাগেজের আগে উইথ থাকলে আমরা সেই উইথটাকে বাদ দেই। জি নম্বর, রাইট ফর্ম অফ ভার্বস থেকে দেওয়া হয়েছে। রাইট ফর্ম অফ ভার্বস থেকে আমরা একটা তথ্য জানি যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উইথ অ্যান অবজেক্ট টু, এরপরে এই যে ফ্রেজ গুলো রয়েছে তোমার উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এডিক্টেড টু, প্রেফার টু, কন্ট্রিবিউট টু, এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কাজেই এখানে যে ভুলটা রয়েছে সেখানে ভুলটা দেখতে পাচ্ছি আমরা, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। তো লুক ফরওয়ার্ড টুর পর ভি ওয়ান বলেছে, তো ভি ওয়ান তো আর বসবে না, আইএনজি বসবে। তাহলে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। আচ্ছা, তাহলে তোমাদের মোটামুটি আশা করি পাঁচটা হয়েছে, অ্যাটলিস্ট পাঁচটা হয়েছে। এবার তোমাদের জন্য অপেক্ষা করছে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন। পাঁচটি প্রশ্ন করার জন্য আমি 4 মিনিট সময় তোমাদেরকে দিচ্ছি, তোমরা 4 মিনিট সময়ের ভিতর করে ফেলো। ইওর টাইম স্টার্টস নাও, তোমার সময় এখন শুরু হচ্ছে। আচ্ছা, 4 মিনিট সময়ের ভিতর সবাই করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা লাইভটিকে এখনো পর্যন্ত শেয়ার করোনি, লাইভটিকে একটু শেয়ার করে দিও কাইন্ডলি। তোমাদের বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় একটু লাইভটিকে শেয়ার করে দিলে ভালো হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, যাদের পড়ালেখায় ঘাটতি আছে বলে মনে হয় বা প্রস্তুতিতে এখনো ঘাটতি আছে বলে মনে হয়, তোমরা যারা আমার সাজেশনস এখনো পর্যন্ত সংগ্রহ করতে পারোনি, তাদেরকে বলবো তোমরা অতি সত্বর সাজেশনটি সংগ্রহ করতে পারো। এখন তো আর কুরিয়ার করে নেওয়া সম্ভব না, পসিবল না, সো তোমরা এই মুহূর্তে এখনই তোমার সাজেশনসটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার পিডিএফ নিতে পারো। 20টি পিডিএফ এ আমি সকল গ্রামাটিক্যাল আইটেমগুলোকে এবং রাইটিং প্যাসেজ আইটেমগুলোকে উত্তর সহ আমি ভাগ করেছি। তো সেটা তোমাকে স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে তুমি সংগ্রহ করতে পারো। সো সেটা সংগ্রহ করার জন্য তুমি যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে। আমি 4 মিনিট সময় তোমাদেরকে দিয়েছি এই 5টি প্রশ্ন করার জন্য। 7টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, সবগুলোর উত্তর আমাদের করার দরকার নেই। ধারাবাহিকভাবে তোমাদের এই ক্লাসগুলো আমি নিচ্ছি বা আমি চেষ্টা করছি তোমাদেরকে যে যাতে তোমাদের মূলত প্রস্তুতিটা খুব সুন্দর হয়। তোমাদের 17টি মডেল টেস্ট নেওয়া, 4টিখানি কথা নয়, তোমরা যারা 17টি মডেলই পার্টিসিপেট করেছো তারা কিন্তু বেশ অনেক ভেরিয়েশনস প্রশ্নের সাথে সম্মুখীন হয়েছে। সো আমার মনে হয় তোমাদের প্রশ্ন যতই কঠিন দিক না কেন বা যেভাবেই দিক না কেন, তোমাদের অবশ্যই তোমরা ভালো পারবে। আর যারা এই গুলো মিস করেছো তাদের ক্লাসগুলো এখানেই পাবে, তোমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল দুটো জায়গাতেই পাবে। একটু খুঁজে দেখতে হবে, প্লেলিস্ট করা রয়েছে, আর তুমি খুঁজে দেখলেই পাবে। আজান দিচ্ছে, তো সবাই করে ফেলো।
হ্যাঁ, আমাদের সময় মোটামুটি শেষ, তো আমরা চলো আলোচনা বা আমাদের আনসার গুলো বলা শুরু করে দেই। প্রথম প্রশ্নটিতে রয়েছে দে মিসড দ্য বাস ফর দ্যাট ডিলে, তারা বাসটিকে মিস করেছিল তাদের দেরির জন্য। আর দ্বিতীয় প্রশ্নটি রয়েছে উই ওয়েন্ট হোম টু এনজয় ঈদ, আমরা বাড়ি গিয়েছিলাম ঈদ উপভোগ করার উদ্দেশ্যে। নজরুল ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, নজরুল বাংলাদেশের জাতীয় কবি। এভরিবডি হেটস এ লায়ার, সবাই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস, বিখ্যাত লেখকের বই মানে নোবেল থটস কে ধারণ করে। আই হার্ট মাইসেলফ, আমি নিজেকে ব্যথা দেই বা নিজেকে ব্যথা দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমরা উত্তরগুলো করি, দেখো উত্তরগুলো কিভাবে কি করেছো, সবাই একটু মিলিয়ে নাও। প্রথম প্রশ্নটিতে আছে, প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দেই, মনে আছে কিনা তোমাদের। ডব্লিউএস কোশ্চেন করতে গেলে আমাদের যে নিয়ম, প্রথমে ডব্লিউএস কোশ্চেন, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা প্রশ্ন করে যে উত্তরটুকু পাবো সেই উত্তরটুকু আমরা বাদ দিব। দে মিসড দ্য বাস, তারা বাসটাকে মিস করেছিল। ফর দেয়ার ডিলে, তাদের দেরির জন্য। কেন মিস করেছিল? ফর দেয়ার ডিলে। তাহলে আমরা কেন দিয়ে প্রশ্ন করলে হোয়াই, ডব্লিউএস কোশ্চেন বসালাম, তারপরে অক্সিলারি ভার্ব, মিসড থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে দে, বাকি অংশ মিস দ্য বাস। কেন তারা বাসটাকে মিস করেছিল? তোমার কাছে যদি মনে হয় তুমি এই তথ্যটি বাদ না দিয়ে তুমি দি বাস তথ্যটি মানে কি মিস করেছিল সেটা বাদ দিতে চাও, সেটাও হবে যে হোয়াট, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে দে, বাকি অংশ মিস। হোয়াট ডিড দে মিস, তারা কি মিস করেছিল, এটাও হবে। বি নম্বর, উই ওয়েন্ট হোম টু ঈদ এনজয় ঈদ, আমরা ঈদ উপভোগ করার উদ্দেশ্যে বাড়ি গিয়েছিলাম। আমরা কেন বাড়ি গিয়েছিলাম? তো এখানে উত্তরটা হচ্ছে ঈদ উপভোগ করার উদ্দেশ্যে। তাহলে কেন মানে হচ্ছে হোয়াই, অক্সিলারি ভার্ব ওয়েন্ট এর জন্য ডিড, সাবজেক্ট উই থেকে ইউ, বাকি অংশ গো হোম। কেন তোমরা বাড়ি গিয়েছিলে? অথবা তোমাকে যদি এভাবে তুমি প্রশ্নটা করো যে আমি প্রশ্নটা করতে চাই তারা কোথায় গিয়েছিল, বাড়ি গিয়েছিল, কোথায় মানে হচ্ছে হায়ার, আচ্ছা অক্সিলারি ডিড, সাবজেক্ট উই থেকে ইউ, বাকি অংশ গো টু এনজয় ঈদ। সি, নজরুল ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, নজরুল বাংলাদেশের জাতীয় কবি। তাহলে আমাকে বলতে হবে কে বাংলাদেশের জাতীয় কবি। 7 নম্বর সূত্র দিয়ে শুধু সাবজেক্টের জায়গায় আমরা ডব্লিউএস কোয়েশ্চেন রেখে দিলে বাকি কোথাও পরিবর্তন করতে হয় না। তাহলে হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় কবি কে, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা এরপর এভরিবডি হেটস এ লায়ার, সবাই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। তো এভরিবডি যুক্ত বাক্যকে আমরা হু ডাজেন্ট দিয়ে প্রশ্নটা করি, হু ডাজেন্ট। তো প্রথমে হচ্ছে হু ডাজেন্ট, ডাজেন্ট বসালে আমাদের যে মূল ভার্ব রয়েছে মূল ভার্বের এস বাই এসটা বাদ চলে যাবে। তাহলে হু ডাজেন্ট হেট আ লায়ার, একজন মিথ্যাবাদীকে কে ঘৃণা করে না, সবাই ঘৃণা করে। অথবা তুমি যদি প্রশ্নটা মনে হয় তোমার কাছে এভাবে তুমি করতে চাও যে কাকে একজন মিথ্যাবাদী মানে কাকে সবাই ঘৃণা করে, তাহলে হুম, আমরা জানি অবজেক্ট পজিশন থেকে যখন ব্যক্তি বাদ দেই তাহলে আমাদের হুম আনতে হয়। হুম এস বাই এস থাকার কারণে ডাস, হুম ডাস, সাবজেক্ট হচ্ছে এভরিবডি, হুম ডাস এভরিবডি হেট, কাকে সবাই ঘৃণা করে। এভাবেও করতে পারো, এভরিবডি বাদ দিলে হু ডাজেন্ট দিয়ে করতে হয়। আচ্ছা আর অবজেক্ট বাদ দিয়ে করলে নর্মাল নিয়ম আর কি। ই নম্বর, দি বাস রানস 70 কিলোমিটার পার আওয়ার, তাহলে কত দূর যায়? 70 কিলোমিটার। হাউ ফার, এখানে যদি অ্যাড থাকতো তাহলে আমরা হাউ ফাস্ট দিয়ে করতাম, গতকালকে এরকম একটা দিয়েছিলাম। তো হাউ ফাস্ট কত দ্রুত, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে দ্য বাস, হাউ ফাস্ট ডাজ দ্য বাস, বাকি অংশ রান পার আওয়ার। আচ্ছা এভাবে হবে। কেউ কেউ যদি মনে করো তুমি করতে চাচ্ছ এভাবে যে কত দ্রুত দৌড়ায়, তাহলে
70 কিলোমিটার পার আওয়ার, সেক্ষেত্রে পার আওয়ার বাদ দিলে, তো আমি হাউ ফাস্ট বলেছি, হাউ ফার হবে, সরি, প্রথমটা হাউ ফার দিলে 70 কিলোমিটার বাদ যাবে, আর হাউ ফাস্ট দিয়ে করলে তুমি পার আওয়ার পর্যন্ত বাদ দিবা, যে হাউ ফাস্ট ডাজ দ্য বাস রান, বাসটি কত দ্রুত দৌড়ায়। উত্তর ঘন্টায় প্রতি ঘন্টা মানে প্রতি ঘন্টায় 70 কিলোমিটার দৌড়ায়। অথবা তোমার কাছে যদি মনে হয় তুমি সাবজেক্টটা বাদ দিয়ে করতে চাচ্ছ, সাবজেক্ট যে ব্যক্তি বাদ গেলে হু হয়, আর যদি বস্তু বাদ যায় তাহলে সেক্ষেত্রে হোয়াট বা হুইচ হয়, তো সেক্ষেত্রে হোয়াট দিতে পারো, যে হোয়াট রান 70 কিলোমিটার পার আওয়ার, সেটাও করতে পারো। তো যে যেভাবে করেছো একটু মিলিয়ে নাও। এফ নম্বর ভুল যেতেই পারে, কারণ অনেকে হয়তো বা বুঝতে পারোনি। বুকস অফ গ্রেট রাইটার্স, বিখ্যাত লেখকদের বই, কন্টেন্ট তাদের ধারণ করা থাকে নোবেল থটস, মহৎ চিন্তা। তাহলে কি ধারণ করা থাকে, কি মানে হোয়াট, মূল ভার্ব কন্টেন্ট, এর জন্য ডু, সাবজেক্ট হচ্ছে বুকস অফ গ্রেট রাইটার্স, হোয়াট ডু বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেন্ট, বিখ্যাত লেখকের বইতে কি কন্টেন্ট করা থাকে। ঠিক আছে, এভাবে করবে। আচ্ছা, জি নম্বর বাক্যটা দুই ভাবে করা যায়, বলছে আই হার্ট মাইসেলফ, আমি নিজেকে ব্যথা দিয়েছিলাম বা আমি নিজেকে ব্যথা দেই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আই হার্ট মাইসেলফ, আমি নিজেকে ব্যথা দিই, কাকে ব্যথা দিই, আমাকে ব্যথা দিই। তাহলে হুম, সেক্ষেত্রে তুমি হার্টকে ভি টু ধরলে ডিড দিয়ে করতে পারো, হার্টকে যদি তুমি ভি ওয়ান ধরো, কেননা দুটোই যেহেতু এক, ডু দিয়েও করতে পারো, অ্যাজ ইউ উইশ। এখানে ডিড দিলেও হয়, ডু দিলেও হয়, কারণ হার্টের তিনটাই এক। তো এখানে তুমি যদি প্রেজেন্ট টেন্স ধরো তাও হয়, তুমি পাস্ট টেন্স ধরলে সেটাও হয়। তাহলে হুম ডিড, আই থেকে ইউ, হার্ট, তুমি কাকে ব্যথা দিয়েছিলে। দেখো তো তোমরা হয়েছে কিনা তোমাদের 7টা প্রশ্ন, সবাই একটু মিলিয়ে নাও, মিলিয়ে নিয়েছো নিশ্চয়ই। এফ নম্বরটা একটু কঠিন ছিল, রাইট? এফ নম্বরটা না, এফ নম্বরটা কঠিন ছিল না তো। দেখো এফ নম্বরটা কি ছিল, যে বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেন্ট নোবেল থটস, তাহলে কি কন্টেন্ট করে, নোবেল থটস কন্টেন্ট করে, শেষ। হোয়াট ডু বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেন্ট, আর আই হার্ট মাইসেলফ, হুম ডিড ইউ হার্ট বা হুম ডু ইউ হার্ট। আচ্ছা, হোয়াট দিয়ে করলেও হয়, যে হোয়াট কন্টেন্ট নোবেল থটস, কিন্তু সেটা ভালো হয় না, কারণ অবজেক্ট থেকে বাদ দিয়ে করলেই ভালো হয়। আচ্ছা, এরপর দেখি ট্রান্সলেশনটা করে ফেলো সবাই, যদি একটু আনকমন আছে সবাই খেয়াল করো, ট্রান্সলেশন করে ফেলো। তোমাদের সময় হচ্ছে 4 মিনিট, 4 মিনিটের মধ্যে আমরা করে ফেলবো। আচ্ছা, 4 মিনিটের ভিতরে সবাই ট্রান্সলেশন গুলো করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা হচ্ছে এখনো পর্যন্ত লাইভটি শেয়ার করোনি, তোমরা একটু লাইভটিকে শেয়ার করে দাও। তো দেখো কি বলেছে বাংলায়, 4 মিনিট সময় দিয়েছি, 4 মিনিট সময়ের ভিতরে সবাই চেষ্টা করো, এবং তোমাদের পড়া দেওয়া ছিল। তোমরা অনেকে প্রশ্ন করছো, আসলে প্রশ্নের উত্তর দিচ্ছি না, কারণ যে আমাদের তো এগুলো অনেকবারই পড়ানো হয়েছে, তো এখান থেকে আমরা পরীক্ষাটা নিচ্ছি, তাই না, রিভিশন পরীক্ষা নিচ্ছি। সো এর জন্য আমি হয়তো এখানে ক্লাস তো আসলে আজকে পরীক্ষা, তাই না, এর জন্য ব্যাখ্যার ক্লাস না, এর জন্য আমরা একটু দ্রুত পরীক্ষাটা দিচ্ছি। সবাই যেহেতু পড়ে রেখেছো, এটা একটা রিভিশন ক্লাস, তোমরা রিভিশন করেছো, সো ইউ আর গোয়িং টু sit for the test, so you are facing a test to revise your course that you have already read. And I have completed all the topics and I have discussed all the topics. Those who have missed the topics, you must go through the pages of the books or suggestion books,
বইয়ের সাজেশন বইয়ের পেজগুলোকে পড়তে হবে। দেন তোমাকে হচ্ছে তোমরা যদি না বোঝো তাহলে ইউটিউব ফেসবুকে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নেবে, আশা করি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে এই ক্লাস টেস্ট গুলো ধারাবাহিকভাবে নেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা ক্লাস নিচ্ছি, সবাই করে ফেলো। আমাদের সময় মোটামুটি শেষ, তোমাদের করার জন্য যতটুকু সময় দিয়েছি। তো দেখো, তো দেখো কি বলেছে প্রথমে, যে প্রশ্নটা রয়েছে যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, ঢাকা, আচ্ছা আমাদের সাবজেক্ট হচ্ছে কি বলো, ঢাকা অবস্থিত, তাহলে স্ট্যান্ডস, ঢাকা অবস্থিত। আচ্ছা, ঢাকা অবস্থিত, কোথায় অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে, অন দা বুড়িগঙ্গা অথবা অন দা রিভার অফ বুড়িগঙ্গা, তোমরা যে যা লেখো, অন দা বুড়িগঙ্গা, অথবা কেউ যদি লেখো অন দা রিভার অফ বুড়িগঙ্গা তাও হবে। দি বুড়িগঙ্গা বললেই বোঝা যাবে যে বুড়িগঙ্গা একটা নদীর নাম। বুড়িগঙ্গা, দি বুড়িগঙ্গা, কারণ নদীর নাম সবসময় দি হয়, হয় মানে হচ্ছে ইজ, আজ। বুড়িগঙ্গা ইজ টুডে, অথবা বুড়িগঙ্গা টুডেটা আগে লিখলে ভালো হয়, সব থেকে শেষেও লেখা যায়, তবে টুডেটা আগে লিখলে ভালো হয়। টুডে দা বুড়িগঙ্গা একটি মৃত নদী, ইজ এ, আচ্ছা মৃত নদী, মৃত ইংরেজি হচ্ছে তোমার ডেড রিভার, অথবা হ্যাঁ ডেড রিভার। আচ্ছা, এই নদীর তীরে স্বার্থপর মানুষেরা
অবৈধ দালান গড়ে তুলেছে। তাহলে আগে সাবজেক্ট হচ্ছে স্বার্থপর মানুষেরা, দা স্বার্থপর মানুষ মানে সেলফিশ পিপল, স্বার্থপর মানুষেরা গড়ে তুলেছে। গড়ে তুলেছে মানে হ্যাভ বিল্ট বলতে পারো অথবা এস্টাবলিশড বলতে পারো। হ্যাভ বিল্ট অথবা হ্যাভ এস্টাবলিশড, তারা গড়ে তুলেছে বা প্রতিষ্ঠা করেছে অবৈধ দালান। তাহলে ইললিগাল বা আনঅথরাইজড, ঠিক আছে, অথবা আনলফুল। ইললিগাল দালান মানে ইললিগাল বিল্ডিংস এই নদীর তীরে, অন দা ব্যাংক অফ দিস রিভার, এই নদীর তীরে। তো এই নদীর তীরে কি বলছে তোমার, আচ্ছা তো কি বলছে যে আচ্ছা দেখো দেখো কি বলেছে যে টুডে দ্য বুড়িগঙ্গা ইজ এ ডেড রিভার, মানে হচ্ছে মৃত নদী। আর ডাইং রিভার দিলেও কাছাকাছি হয়, ডাইং মানে মুমূর্ষ, যেটা মরে যাচ্ছে, তোমরা অনেকে ডাইং বলেছো, হ্যাঁ ডাইং দিলে কাছাকাছি হয়, ভুল হয়তো যাবে না, কিন্তু ডেড রিভারটা ভালো হয়। দ্য সেলফিশ পিপল, অবৈধ মানে স্বার্থপর মানুষেরা, হ্যাভ বিল্ট, সরি বিল্ট এর টি হবে, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা টি হবে, সরি, হ্যাভ বিল্ট গড়ে তুলেছে অথবা হ্যাভ এস্টাবলিশড অবৈধ দালান মানে হচ্ছে ইললিগাল বিল্ডিংস অন দ্য ব্যাংক অফ দিস রিভার, এই নদীর তীরে। বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে, ঢাকাকে বাঁচাতে হবে, কাদের? আমাদের। তাহলে উই হ্যাভ টু বা উই মাস্ট অথবা হ্যাভ টু বলা যায়, অ্যাজ ইউ উইশ, উই হ্যাভ টু বা উই মাস্ট সেভ, আমাদেরকে বাঁচাতে হবে, দা বুড়িগঙ্গা, আমাদের বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে, আচ্ছা, কমা, উই হ্যাভ টু সেভ ঢাকা, আমাদের ঢাকাকে বাঁচাতে হবে। তাহলে আবার একটু বলি, দেখো প্রথম থেকে, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, তাহলে ঢাকা স্ট্যান্ডস অন দ্য ব্যাংক অফ দ্য সরি অন দ্য বুড়িগঙ্গা, আচ্ছা, অথবা অন দ্য ব্যাংক অফ দ্য রিভার বুড়িগঙ্গা, সেটাও হয়। বুড়িগঙ্গা আজ একটি মৃত নদী, তো টুডে দ্য বুড়িগঙ্গা ইজ এ ডেড রিভার। এই নদীর তীরে স্বার্থপর মানুষেরা অবৈধ দালান গড়ে তুলেছে, স্বার্থপর মানুষেরা, দ্য সেলফিশ পিপল গড়ে তুলেছে, তাহলে হ্যাভ বিল্ট অথবা হ্যাভ এস্টাবলিশড অবৈধ দালান অর্থাৎ ইললিগাল বিল্ডিংস অন দ্য ব্যাংক অফ দিস রিভার, এই নদীর তীরে। বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে, উই মাস্ট অথবা উই হ্যাভ টু সেভ দ্য বুড়িগঙ্গা, আমাদের বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে, উই হ্যাভ টু সেভ ঢাকা, আমাদের ঢাকাকে বাঁচাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি করেছো এবং কাছাকাছি হলে তোমরা নিজেদেরকে নম্বর দিও। পরবর্তী প্রশ্ন, আর্টিকেল সবাই করে ফেলো, আমি 2 মিনিট সময় তোমাদেরকে দিচ্ছি আর্টিকেলটি করার জন্য, খাতায় সবাই উত্তরটা লিখে ফেলো। আর্টিকেলটা আমরা দিচ্ছি আজকে হচ্ছে তোমার একটু আনকমন, তোমরা এটা পড়ো নাই বা তোমাদের যতটুকু পড়া দিয়েছিলাম তার ভিতর থেকে দেওয়া হয়নি, একটু মেক করে দেওয়া হয়েছে, তোমরা সবাই পারো কিনা দেখো। ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ ড্যাশ বাংলাদেশি সোশ্যাল এন্টারপ্রেনার অ্যান্ড নোবেল লরেট। হি গট, আচ্ছা সরি, এখানে তোমার একটু উত্তর লেখা হয়ে গেছে, আমি ধরো কাটিয়ে দিচ্ছি, আমার এটা ভুল হয়েছে, এটা উত্তর বলা দেওয়া হয়ে গেল, 1 নম্বর পাই গেল আর কি, তারপরও চেষ্টা করো। He got Dash Nobel Prize in 2006. He is Dash pioneer of microfinance and founded Grameen Bank. He transformed Dash lives of poor people through innovative financial solutions. Many poor people have risen above Dash poverty level, being engaged in the programs. চেষ্টা করো সবাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ট্রান্সলেশনটি তোমাদের বইতে ছিল বা তোমাদের সাজেশনে ছিল, আমি প্রত্যাশা করি তোমরা পড়ে রেখেছিলে এবং সেখান থেকে আবার নিজেরা মিলিয়ে নেবে, বা আমার সাথে একটু সংক্ষেপে সহজে করলাম, এটা একটু মিলিয়ে নাও সবাই। তো এবার আর্টিকেলটা করে ফেলো, 2 মিনিট সময় পাচ্ছ আর্টিকেলটি করার জন্য।
থ্যাংক ইউ। আর টাইমস ইজ আপ, আমাদের সময় মোটামুটি শেষ। তো সবাই উত্তরগুলো দেখো কি হতে পারে। প্রথমে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ আ বাংলাদেশি সোশ্যাল এন্টারপ্রিনার অ্যান্ড কি বলো, নোবেল লরেট এবং একজন নোবেল পুরস্কার বিজয়ী। হি গট দা, পুরস্কারের নামের আগে দা বসে, তো হি গট দা নোবেল প্রাইজ, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ইন 2006। হি ইজ দা পায়োনিয়ার, তিনি হচ্ছেন অগ্রদূত, মানে যিনি শুরু করেছিলেন, অফ মাইক্রো ফিন্যান্স, মানে হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি তিনি শুরু করেছিলেন, বা তিনি ছিলেন অগ্রদূত। অ্যান্ড ফাউন্ডেড গ্রামীণ ব্যাংক, তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। হি ট্রান্সফর্মড, তিনি পরিবর্তন করে দিয়েছিলেন দ্য লাইফস অফ পুর পিপল, গরিব মানুষের জীবনকে তিনি পরিবর্তন করে দিয়েছিলেন থ্রু ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল সলিউশনস, উদ্ভাবনীমূলক অর্থনৈতিক সমাধানের মাধ্যমে। মেনি পুর পিপল, অনেক গরিব মানুষ, হ্যাভ রাইজেন অ্যাবভ দ্য পভার্টি লাইন, অনেক গরিব মানুষ তারা দারিদ্র সীমার উপরে উঠে গেছে, বিং এঙ্গেজড ইন দ্য প্রোগ্রামস, এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করে। দেখো তো কার কয়টা হলো, একটু মিলিয়ে নাও। আচ্ছা, আবার একটু ব্যাখ্যা দেই, সবাই দেখো। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ আ বাংলাদেশি সোশ্যাল এন্টারপ্রেনার অ্যান্ড সোশ্যাল নোবেল লরেট। ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন একজন বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা এবং কি বলো, নোবেল পুরস্কার বিজয়ী। হি গট দ্য নোবেল প্রাইজ, আহ, তিনি পেয়েছিলেন নোবেল প্রাইজ ইন 2006, 2006 সালে। হি ইজ দা পায়োনিয়ার, তিনি হচ্ছেন অগ্রদূত, মানে তিনিই কিন্তু অগ্রদূত। কয়জন হয় বলো তো? একটা জিনিস যিনি শুরু করেন তিনি একজন ব্যক্তি হন, মানে নির্দিষ্টই একজন হন, আর কেউ হন না। তার জন্য হি ইজ দা পায়োনিয়ার। এখানে অনেকে যদি এ দাও তাহলে হবে না, তাহলে বুঝাবে তিনি একজন পায়োনিয়ার, মানে তিনি অগ্রদূত, আরো অগ্রদূত আছে, এটা মেন করবে। কিন্তু সেটা তো না, তিনি তো একাই শুরু করেছিলেন, তিনিই প্রথম শুরু করেছিলেন। তাহলে হি ইজ দ্য পায়োনিয়ার, তিনি হচ্ছেন অগ্রদূত of microfinance and founded Grameen Bank. He transformed the lives of poor people through innovative financial solutions. Many poor people have risen above the poverty line, poverty level, being engaged in the programs. আশা করি তোমাদের 4-5টা হয়েছে। দেখো পরবর্তী প্রশ্নটি তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদের হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। তো রিঅ্যারেঞ্জমেন্ট সবাই করে ফেলো। আমাদের 5টি রিঅ্যারেঞ্জ, আজকে এনি 5 না, তোমাকে 5টেই করতে হবে। ইউ হ্যাভ নো অল্টারনেটিভ। সো সবাই চেষ্টা করো। তোমাদের সময় হচ্ছে 3 মিনিট, 5টি প্রশ্ন লিখতে 3 মিনিট সময় লাগার কথা। সো 3 মিনিট সময়ের ভিতর সবাই করে ফেলো। দেখো সবাই করে ফেলো, 3 মিনিট সময় তোমাদের জন্য আছে। সবাই করে ফেলো। শিলা বলেছো দেশের নামের আগে দি বসে না। না শিলা, দেশের নামের আগে দি বসে না। সবাই করে ফেলো। 2 মিনিট সময় আছে আরো।
আমার টাইমস আপ, আমাদের সময় মোটামুটি শেষ। সো দেখো আমরা শুরু করি। প্রথমে কি বলেছে? আচ্ছা, কিন্তু সময় চিরদিনের জন্য চলে যায়। কিন্তু কিন্তু মানে হচ্ছে বাট টাইম ইজ গন, সময় চলে যায় ফর এভার, চিরদিনের জন্য। সে আমাকে রাজশাহী যেতে জোরাজুরি করেছিল। সে মানে হচ্ছে হি ইনসিস্টেড, সে জোরাজুরি করেছিল অন মাই গোয়িং টু রাজশাহী। সে আমাকে রাজশাহী যেতে জোরাজুরি করেছিল। হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু রাজশাহী। সো সুপার কমন প্রশ্ন, সি নম্বর। ট্রাফিক জ্যাম সকল শহরে একটি সমস্যা, বা সকল শহরেই সমস্যা। ট্রাফিক জ্যাম ইজ প্রবলেম ইন অল টাউনস। ট্রাফিক জ্যাম হলো সমস্যা সকল শহরেই। ইংরেজি শেখা কঠিন না, তাহলে টু আন্ডারস্ট্যান্ড, বোঝা, ইংলিশ ইজ নট ডিফিকাল্ট। অনেকভাবেই হয়। তুমি যদি বলো যে ইংলিশ ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, সেটাও হবে। কেউ যদি লেখো যে ইংলিশ ইজ নট, এটা বিকল্প ভাবে করা যায় যে ইংলিশ ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ইংরেজি বোঝার জন্য কঠিন না। কি নম্বর? এখানে অবস্থান করো যতক্ষণ না পর্যন্ত আমি আসি। তাহলে স্টে হেয়ার, এখানে অপেক্ষা করো আনটিল আই কাম, যতক্ষণ না পর্যন্ত আমি আসি। আশা করি তোমাদের পাঁচটাই হয়েছে। আচ্ছা দেখো, আশা করি পাঁচটাই হয়েছে। আচ্ছা, এরপরে তোমাদের জন্য অপেক্ষা করছে আমাদের পাংচুয়েশন মার্কস। সবাই করে ফেলো। এটা আমি আগে একবার করিয়েছি বোধহয়, পাংচুয়েশন মার্কস। না সরি, এইটা পাংচুয়েশন মার্কস, সরি, এইটা করে ফেলো। ওটা তো আগে দিছিলাম, এটা 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 করে ফেলো। হ্যাঁ, 6 নম্বর। আচ্ছা, হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, কত বড় সাহস তুমি আমাকে ঘুম থেকে উঠাও। এটা আচ্ছা, করে ফেলো সবাই পাংচুয়েশন মার্কস। আমি 4 মিনিট সময় তোমাদেরকে দিচ্ছি। দেখো, এটা কি ন্যারেশন? এটা হচ্ছে ন্যারেশন একটা, এটা কিন্তু স্বাভাবিক না, মানে পাংচুয়েশন ন্যারেশন। আমাদের পাংচুয়েশন মার্কসটা একটু আনকমন, মেবি তোমাদের হয়তো আজকে ছিল না এটা। আমি একটু আমাদের যে পড়া দেওয়া ছিল তার বাইরে থেকে দিয়েছি। তো হয়তো তোমরা পারবে। দেখো, দেখো তো শুরু করছি। কি বলেছে? প্রথমে বলেছে ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হবে। হাউ ডেয়ার, কত বড় সাহস। হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, তুই আমাকে ঘুম থেকে উঠাস। প্রশ্নবোধক চিহ্ন। কে বলেছে? সিংহ বলেছে। দি লায়ন রোল্ড, দি লায়ন, সিংহটি রোর্ড, সিংহটি গর্জন করে উঠল।
হাউ ডেয়ার, কত বড় সাহস, ইউ ওয়েক মি আপ, তুই আমাকে ঘুম থেকে উঠাস, দ্য লায়ন রোল্ড, সিংহটি গর্জন করে উঠল। এটা সিংহর কথা শেষ হলো। এবার ইঁদুর বলতেছে আই শ্যাল নাও, সরি, এটা এটা কার কথা? এটা সিংহরই কথা। আই শ্যাল নাও কিল ইউ, আমি তোকে এখন মেরে ফেলবো। ফর দ্যাট, ফর দ্যাট, তুই আমাকে ঘুম থেকে জাগাইছিস, তোকে আমি এখন মেরেই ফেলবো। ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। এরপরে কে বলবে কথাটা? এরপরে কথাটা বলবে ইঁদুর। সে বলেছে প্লিজ, দয়া করে, লেট মি গো, আমাকে যেতে দিন, দয়া করে আমাকে যেতে দিন। ইনভার্টেড কমা শেষ, নিচে কমা। আচ্ছা, দ্য মাউস ক্রাইড, ইঁদুরটি কেঁদে কেঁদে বলল আমাকে যেতে দেন। মানে ইঁদুরটি বলল আমাকে যেতে দেন। আই বড় হাতের, আই ডিড নট, আই ডিড নট মিন টু ওয়েক ইউ আপ, আমি আপনাকে আসলে জাগাতে চাইনি। ওয়েক ইউ আপ, আমি আপনাকে আসলে জাগাতে চাইনি। আচ্ছা দেখো, হয়েছে আশা করি তোমাদের। এবং মোটামুটি বুঝতে পারলে সহজই আছে। দেখো আমি একটু আবার বলি, কার কথা কোনটা সেটুকু শুধু বুঝতে হবে। যে হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, কত বড় সাহস তুই আমাকে ঘুম থেকে উঠাস। দি লায়ন রোল্ড, সিংহটি গর্জন করে উঠলো। এটা হচ্ছে বাইরের কথা। আর লায়নের উক্তিটা হচ্ছে কি, হাউ ডেয়ার, কত বড় সাহস, ইউ ওয়েক মি আপ, তুই আমাকে ঘুম থেকে উঠাস। তখন লায়নটি কথা শেষ করেনি, আই আবার নতুন করে শুরু করেছে। দেখো, আই শ্যাল নাও কিল ইউ, আমি তোকে এখন মেরে ফেলবো। ফর দ্যাট, এই আমাকে ঘুম থেকে উঠানোর জন্য। ইনভার্টেড কমা শেষ। এবার ইঁদুরটি বলেছে প্লিজ, হে প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে। ঠিক আছে, এটা বলতেছে কে বলো? ইঁদুর মশাই। তো উনি বলতেছেন যে প্লিজ লেট মি গো, আমাকে যেতে দেন। দ্য মাউস ক্রাইড, ইঁদুরটি কেঁদে কেঁদে বলল। ইনভার্টেড কমা দিয়ে শুরু। আই ডিড নট মিন টু ওয়েক ইউ আপ, আমি আপনাকে আসলে ঘুম থেকে ওঠাতে চাইনি। ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। ইঁদুরের যে কথাটুকু ছিল সেই কথাটুকু আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকালাম। খেয়াল করো সবাই, খুবই সহজ একটি খুবই সহজ একটি পাংচুয়েশন ছিল। আশা করি সকলেরই হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সামনে চলে যাচ্ছি। আমাদের সামনের আইটেমটি আমাদের জন্য ওয়েট করছে, চেঞ্জিং ওয়ার্ডস। সবাই চেঞ্জিং ওয়ার্ড করে ফেলো, শুধু শব্দটি পরিবর্তন করো। বাক্য রচনা করার সময় এখন দিচ্ছি না। প্লিজ এর পর কমা হবে কিনা? না, প্লিজ এর পর কমা হবে না। আচ্ছা, তো দেখো সবাই করে ফেলো। আমি 3 মিনিট সময় দিয়েছি তোমাদেরকে এগুলো করার জন্য। দেখো ম্যাক্সিমামই কমন বা পারার কথা। আচ্ছা দেখো কি বলেছে। আচ্ছা, প্রথম প্রশ্নটি আমাদের রয়েছে অ্যাবেল। এইবল মানে হচ্ছে সক্ষম। এইবলের নাউন হচ্ছে এবিলিটি, মানে হচ্ছে সক্ষমতা। আই হ্যাভ অ্যান এবিলিটি টু গো দেয়ার, সেখানে যাওয়ার আমার সক্ষমতা রয়েছে। সাইন মানে হচ্ছে স্বাক্ষর করা, এটা ভার্ব, এটাকে করতে হবে নাউন। সাইনের নাউন হচ্ছে সিগনেচার। হি ডাজ নট নো হাউ টু পুট সিগনেচার,
সে জানে না কিভাবে সিগনেচার করতে হয়। পসিবল মানে সম্ভব, এটার চেয়ে অ্যাডভার্ব। আমরা জানি যে সকল অ্যাডজেক্টিভের শেষে এলি রয়েছে তার ইটা বাদ দিয়ে শুধু ওয়াই যুক্ত হবে। তাহলে পসিবলি, সম্ভবত, হি উইল কাম টুডে, সম্ভবত সে আজকে আসবে। লাইফ মানে হচ্ছে জীবন, এটার চেয়েছে অ্যাডজেক্টিভ, তাহলে লিভিং বলা যায়, মানে জীবন্ত, অথবা অ্যালাইভও বলা যেতে পারে। যদি কেউ অ্যালাইভ বলো সেটাও হবে। হি ইজ এ লিভিং লিজেন্ড, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব, ভার্ব হচ্ছে এক্সিস্ট, মানে হচ্ছে অস্তিত্ব বিস্তার করা বা অস্তিত্বে বিরাজ করা। যেমন লাভ এক্সিস্টস, ভালোবাসা থাকে, বিটুইন টু ফ্রেশ মাইন্ডস, দুটি নির্মল মনেই ভালোবাসা থাকে। নেসেসারি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে করতে হবে নাউন। নেসেসারি মানে হচ্ছে প্রয়োজন, আর নাউন হচ্ছে প্রয়োজনীয়তা, মানে নেসেসিটি। কন্ট্রোলিং পপুলেশন গ্রোথ, জনসংখ্যা প্রবৃদ্ধি নিয়ন্ত্রণ করা, ইজ অ্যান আর্জেন্ট নেসেসিটি, একটি তাৎক্ষণিক প্রয়োজনীয়তা। বুক হচ্ছে তোমার বই, এটা নাউন, এটাকে করতে হবে অ্যাডজেক্টিভ, বুকিশ, পুঁথিগত বা গ্রন্থগত। অনলি বুকিশ নলেজ, কেবল পুঁথিগত জ্ঞান বা গ্রন্থগত জ্ঞান, ইজ নট এনাফ, পর্যাপ্ত নয়। সবার একটু বলি, এই বল থেকে নাউন হচ্ছে এবিলিটি, সাইনের নাউন হচ্ছে সিগনেচার, তারপরে পসিবলের অ্যাডভার্ব হচ্ছে পসিবলি, লাইফের অ্যাডজেক্টিভ হচ্ছে লিভিং অ্যালাইভ, যেটা বলো। এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব, আহ, তোমার ভার্ব হচ্ছে এক্সিস্ট। নেসেসারি অ্যাডজেক্টিভ, এর নাউন হচ্ছে নেসেসিটি। বুক হচ্ছে তোমার নাউন, এর অ্যাডজেক্টিভ হচ্ছে বুকিশ। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য ওয়েট করছে, সিনোনিম অ্যান্টোনিম। সবাই সিনোনিম অ্যান্টোনিম করে ফেলো, আমি 3 মিনিট সময় দিচ্ছি তোমাদের। লাইফ লিভলি, হ্যাঁ লিভলি হবে, লাইফ লিভলি হয়, সমস্যা নেই। আচ্ছা, সবাই করে ফেলো, 3 মিনিট সময় আমি তোমাদেরকে দিচ্ছি, সবাই করে ফেলো।
আচ্ছা, থ্যাংক ইউ। দেখো প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে কমপ্লেক্স। কমপ্লেক্স মানে জটিল। জটিলের তোমাকে করতে হবে হচ্ছে সিনোনিম। তাহলে জটিলের সিনোনিম বলতে পারো কমপ্লিকেটেড। বা তুমি এখানে কেউ যদি বলো যে হার্ড, সেটাও হয়। ডিফিকাল্ট বললেও হয়। আচ্ছা, যেমন দ্য কেস ওয়াজ ভেরি কমপ্লিকেটেড, কেসটি খুবই কমপ্লিকেটেড ছিল। বা ডেলিকেট, ডেলিকেট হয় ডেলিকেট, সরি ডেলিকেট, DELICAT, ডেলিকেট। ফলস মানে মিথ্যা, এর চেয়ে অ্যান্টোনিম ট্রু, সত্য। বা তুমি ফ্যাকচুয়াল বলতে পারো, ফ্যাকচুয়াল। ট্রু লাভ, সত্যিকার ভালোবাসা। নেভার এক্সহাউস্টস, সত্যিকার ভালোবাসা কখনো শেষ হয় না, নিঃশেষ হয় না। কাওয়ার্ড, কাপুরুষ, চেয়েছে সিনোনিম। কাপুরুষের সিনোনিম হতে পারে টিমিড বা চিকেন হার্টেড, মানে মুরগির বাচ্চার মতন পলাঞ্জার, তাকে বলা হয় চিকেন হার্টেড, মানে হচ্ছে কাপুরুষ। টিমিটও হতে পারে, কাপুরুষ হতে পারে। আচ্ছা, যেমন মিস্টার এক্স ইজ এ কাওয়ার্ড পারসন, মিস্টার এক্স সাহেব একজন কাপুরুষ মানুষ। অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল। এর করতে বলেছে তোমার কি অ্যান্টোনিম, তো প্রতিকূলের বিপরীত হচ্ছে ফেভার। তো ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ভাগ্য সাহসীদের পক্ষে থাকে। বেরেন, অনুর্বর, বিপরীত উর্বর। ফার্টাইল, দ্য ল্যান্ড ইজ সো ফার্টাইল, জমিটি খুবই উর্বর। ফেইথফুল মানে হচ্ছে বিশ্বস্ত। ট্রাস্টওয়ার্দি, তোমার সিনোনিম ট্রাস্টওয়ার্দি, বিশ্বস্ত। তাহলে বলতে পারো হি ইজ মাই ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড, সে আমার বিশ্বস্ত বন্ধু। দেখো এরপর বলেছে কন্টিমিনেটেড মানে দূষিত, বিপরীত পিওর, খাঁটি। আই ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমি বিশুদ্ধ পানি পান করি। এরপর রাইট ফর্ম অফ ভার্বস সবাই করে ফেলো। তোমাদের 3 মিনিট সময় দিচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য, যেহেতু শুধু উত্তরটা লিখবে এখন, পুরোটা লিখতে হচ্ছে না, তার জন্য শুধু উত্তরটা লেখো। আশা করি সবগুলোই হবে সকলের। "50 miles dash a long distance. I read more lest I fail in the exam. They had their rice dash." তারপরে হচ্ছে he dash absent for a week. He said he meet me. She proceeded as though I not speak. The rose called the queen of flowers. সবাই করে ফেলো। 3 মিনিট সময় দিচ্ছি, 3 মিনিটের ভিতর সবাই করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা লাইভ ক্লাসটি এখনো শেয়ার করোনি, তোমরা একটু বিভিন্ন জায়গায় শেয়ার করে দিও। I request everybody to share this live one, because if you share, then many students can be connected with this class and they can be benefited. So if you share, a simple share will result in a great work or great job. So I request everybody to share this live. সবাইকে অনুরোধ করবো লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য। হ্যাঁ, জাস্ট অ্যান্সার লিখে দাও, তাতেই হবে। আপাতত পুরোটা লেখা লাগবে না, পরীক্ষার হলে যদি কেউ চাও পুরোটা লিখে দিও। থ্যাংক ইউ, যারা শেয়ার করেছে সকলকে ধন্যবাদ। Those who have shared this live, I am thankful to them. Thank you very much. থ্যাংক ইউ। এবার উত্তরগুলো সবাই মিলিয়ে নাও কি বলেছে।
বলেছে যে তোমার 50 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স। তোমরা সবাই জানো যে আহ, টাকার পরিমাণ, সময়ের পরিমাণ, টাকার পরিমাণ, দূরত্বের পরিমাণ যতই বেশি হোক না কেন সেটা সিঙ্গুলার। তার জন্য তোমাকে এখানে 50 মাইলস, 50 মাইল, এর জন্য আর বসবে না, ইজ বসবে। 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। আই রেড মোর, আমি অধিক পড়াশোনা করেছিলাম, লেস্ট পাছে ভয় হয় আমি পরীক্ষা ফেল না করি। তোমাদের মনে আছে নিশ্চয়ই, লেস্ট থাকলে শুড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয় বা রাইট ফর্ম ভার্বস করতে হয়। এখানে শুড ফেল বা মাইটও দেওয়া যায়, তবে শুডটাই আমরা জনপ্রিয়ভাবে ব্যবহার করি। সি নম্বর হচ্ছে কজিটিভ ভার্ব। কজিটিভ ভার্বের সূত্রটা আমরা সবাই জানি যে কজিটিভ ভার্বের ক্ষেত্রে মেক, মেড, মেকিং, লেট, লেটিং এর জন্য ভি1 বসে, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং এর জন্য ভি3 বসে। তো এখানে দেখতে হবে কোনটার মাধ্যমে পজিটিভ ভার্বটা তৈরি হয়েছে। এখানে হ্যাড এর মাধ্যমে পজিটিভ ভার্বটা তৈরি হয়েছে, তার জন্য কুক থেকে কুকড, ডি। হি অ্যাবসেন্ট ফর এ উইক, সে এক সপ্তাহ ধরে অনুপস্থিত রয়েছে। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো আমরা জানি যে কিন্তু এই সূত্রে যদি ব্র্যাকেটে বি থাকে তাহলে আইএনজিটা হয় না, শুধু হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে। তো হি অ্যাবসেন্ট ফর এ উইক, সে এক সপ্তাহ ধরে অনুপস্থিত আছে। তাহলে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর এ উইক, সে এক সপ্তাহ ধরে অনুপস্থিত আছে। হি সেড হি মিট মি, সে বলেছিল সে আমার সাথে সাক্ষাৎ করবে। তাহলে আমরা জানি দ্যাট এর বাম পাশে পাস্ট টেন্স থাকলে ডান পাশে উড প্লাস ভি1 বসে। তাহলে হি সেড দ্যাট, সে বলেছিল যে হি উড মিট মি, সে আমার সাথে দেখা করবে। এফ নম্বর, আমাদের একটি সিকোয়েন্স, তোমাদের সিকোয়েন্স গুলো মনে আছে নিশ্চয়ই, যে অ্যাজ ইফ এর বাম পাশে যদি ভি2 থাকে ডান পাশে হ্যাড প্লাস ভি3 বসে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাজ ইফ ব্যাজ দোর বাম পাশে প্রসিডেড ভি2 আছে, তাহলে ডান পাশে তোমাকে বসাতে হবে হ্যাড প্লাস ভি3। শি প্রসিডেড, সেই মহিলা এমন ভাবে কথা বলেছিল, লেখক বললেন যেন মনে হয় আমি কোনো কথাই বলি নাই। অ্যাজ দো, যেন মনে হয় আই হ্যাড নট স্পোকেন, এখানে তোমার ডান পাশে হ্যাড প্লাস ভি3, মাঝখানে একটা নট থাকার কারণে আমি হ্যাড এর পরে নট দিয়েছি। তো মূল ব্যাপারটা হচ্ছে হ্যাড প্লাস ভি3, হ্যাড স্পোকেন, মূলত হ্যাড নট স্পোকেন। জি নম্বর, দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, গোলাপকে বলা হয় ফুলের রানী। তো গোলাপ বলে নাকি গোলাপকে বলা হয়? গোলাপকে বলা হয়, এটা একটা প্যাসিভ ভয়েস, তার জন্য ইজ কল্ড, গোলাপকে বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঝটপট একটু গুনে কত পেলে তুমি 45-এর ভিতরে? তুমি কি 35 বা 40 আপ পেয়েছো? দেখো তো, যেহেতু তোমাদের এগুলো পড়া দেওয়া ছিল, তো সেক্ষেত্রে তুমি 45-এর ভিতর, যেহেতু তোমাকে 5 নম্বর, 40-এর ভিতর তুমি 30-এর বেশি পেয়েছো কিনা দেখো তো। যদি 30-এর ভিতরে বেশি পাও তাহলে তোমার প্রস্তুতি ভালো, আর না হলে তোমার আরো ভালো করে প্রস্তুতি নেওয়া উচিত, যেহেতু এগুলো পড়া দেওয়া ছিল, তাই না? কিছু কিছু আনকমন প্রশ্ন ছিল, বাট সবকিছু কম, আমি সবকিছু কমন দেই নাই, কিছু কিছু আনকমন ছিল, তবে ম্যাক্সিমামই আমাদের মোটামুটি কমন ছিল। তো আশা করি তোমরা সেটা লিখেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখনো পর্যন্ত যারা শর্ট সাজেশনসটি সংগ্রহ করনি, এই পুরো শর্ট সাজেশনসটা আমি তো আর কুরিয়ার করে এখন দেওয়া সম্ভব নয়, তো তোমরা অনেকে পিডিএফ নিতে চেয়েছো, তো পিডিএফ আকারে যদি নিতে চাও তাহলে দেখতে পাচ্ছ যে 20টি পিডিএফ এ আমি তোমাদেরকে পুরো কোর্সটিকে ভাগ করেছি, আহ, পুরো সাজেশনসটিকে ভাগ করেছি। 20টি পিডিএফ মানে ধরো একটা পিডিএফ এ ফাইনাল সাজেশনসটা দিলাম, তারপরে একটা পিডিএফ প্যাসেজের সব দিলাম, তারপরে সেন্টেন্স কারেকশনের সব, ডব্লিউএস এর সব, এরকম করে প্রত্যেকটি আইটেমের সবগুলো এই পিডিএফ এ দেওয়া রয়েছে। তোমরা স্বল্প মূল্যে অর্থাৎ 100 টাকা খরচ করে কিছু শর্ত সাপেক্ষে সাজেশনসটি সংগ্রহ করতে পারবে। এটি পিডিএফ আকারে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে এখনই তুমি এসএমএস করো 01843852361 এই নম্বরে। এসএমএস করলে তোমাকে জবাব দেওয়া হবে এবং তুমি পেমেন্ট করার পর তোমাকে তাৎক্ষণিকভাবে ঝটপট তোমাকে সাজেশনসটা দিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আগামী দিনে আরেকটি যে টেস্ট হবে, সেই টেস্টের যে আমাদের সিরিয়াল বা আমাদের যে বিষয়বস্তু, সেটা আমি একটু তোমাকে আবার জানিয়ে দেই। আগামী কাল হচ্ছে আমাদের টেস্টের বিষয়টা হচ্ছে, আচ্ছা, আমাদের আগামী কালের যে টেস্ট সেটা হচ্ছে তোমার সব কিছুর, সব আইটেমের বিগত বছরের সব প্রশ্ন প্লাস বুস্টার সব, মানে আমাদের যত বুস্টার সাজেশনস আছে এবং বিগত বছরের যা আছে। আমরা এতদিন বিগত বছর আমরা টেস্ট নিয়েছি প্রথম কয়টি, প্রথম বলো, প্রথম দুটি টেস্ট আমরা নিয়েছি বিগত বছরের প্রশ্নের উপর। প্রথম টেস্টে আমরা নিয়েছি হচ্ছে 2005 থেকে 2013, দ্বিতীয় টেস্টটি আমরা নিয়েছি 2014 থেকে 21,
তাহলে বিগত বছর শেষ হয়ে গেছে। এরপর বুস্টার সাজেশন, মানে আমি যে সাজেশনসটা দিয়েছি সেটাকে 3টি ধাপে পরীক্ষা নিলাম। প্রথম ধাপে আমরা 1 থেকে 30 পড়েছি, দ্বিতীয় ধাপে আমরা 30 থেকে 60 পড়েছি, তৃতীয় ধাপে আমরা আজকে শেষ করলাম। তখন আমাদের বিগত বছরের প্রশ্ন আমাদের রিভাইজ করা শেষ হয়ে গেছে, আমাদের বুস্টার সাজেশন শেষ করা হয়ে গেছে। তো আগামীকালকে তোমরা কি করবে, তোমরা বিগত বছরের প্রশ্ন এবং বুস্টার সাজেশন আবার একটু রিভাইজ করবা, যে এই যে পরীক্ষার মাধ্যমে বা এই টেস্টের মাধ্যমে দেখা গেল কিছু কিছু জায়গায় তুমি ভুল করেছো, কিছু কিছু জায়গায় তোমার এখনো ঘাটতি আছে। তো সেইগুলোকে তোমরা কালকের মধ্যে আবার রিভাইজ করে রেডি করে রাখবে। আগামীকাল তোমাদের বুস্টার প্লাস বিগত বছরের প্রশ্ন দুটোকে কম্বাইন করে একটি পরীক্ষা নেওয়া হবে। সো তার জন্য সবাই প্রস্তুতি রেখো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত যদি পাই তাহলে ইনশাআল্লাহ আগামীকাল আবার সন্ধ্যায় আমাদের লাইভ ক্লাস, লাইভ পরীক্ষা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সেই শুভকামনা রেখে আজকে ক্লাস থেকে বিদায় নেব। আর সবাইকে যাওয়ার আগে বলবো সবাই নিশ্চয়ই লাইভটিকে শেয়ার করে দিও। আর আমি এখন যে ব্যাচের যাদের ক্লাস আছে, ব্যাচের ক্লাসে এখনই যাব, তোমরা ব্যাচের যারা ক্লাসে আছো অনলাইন ব্যাচে, তারা ক্লাসের জন্য রেডি হয়ে যাও। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রাখছি। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।